হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব 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 ভালো আছি। তো আমার আরেকটা ব্লগে তোমাদের স্বাগত। তো তারপর আমরা আবার রেডি হয়ে বিকালবেলার দিকটা চলে গেছিলাম আরেক জায়গায় ঘুরতে, মানে তারাপীঠে নানা রকম সাইট সিন ঘুরতে। তো এটা ছিল প্রাচীন মহাশ্মশান। তো আমি এর আগেও এখানে এসেছিলাম। তো আমার তারাপীঠে আসার অনেকগুলো ব্লগ এসছে, তো তোমরা যদি না দেখে থাকো গিয়ে চেক আউট করতে পারো। তো এখানে নাকি অনেকগুলো বানর থাকে, মানে আমি নিজেও দেখেছি বানর থাকে, হনুমান থাকে। তো এবার গিয়ে একটাও দেখতে পাইনি। তা আমি একটা কাকুকে জিজ্ঞাসা করলাম, তো ওই কাকুটা বলল যে নাকি তারা ঘুরতে গেছে, তাদের সময় মতো তারা আবার ফিরে আসবে। তো আমি শুনে এটা একটু অবাকই হলাম, কারণ তারা নিজেদের মতো গেল, আবার একই সঙ্গে গেছে, আবার একই সঙ্গে ফিরেও আসবে। তো বেশিরভাগ এখানে তারাপীঠের বেশিরভাগ মন্দিরেই ক্যামেরা অ্যালাউ ছিল না ভিতরে। তো আমি যতটুকু পেরেছি আমি সেগুলো ক্যামেরা করেছি। তো এটা ছিল একটা প্রাচীন মহাশ্মশান যে জায়গায় এসছিলাম। আর এখানে একটা জলাধার রয়েছে যেখানে সম্পূর্ণ জল কখনো হয় না, অল্প একটুও জল থাকে। তারপরে এই মন্দিরটা এসেছিলাম। এই মন্দিরটা খুবই সুন্দর, খুবই অসাধারণ একটা মন্দির। তো ভিতরে এত সুন্দর একটা কারুকার্য করা পুরো মন্দিরটাতেই। আর এখানে আমি আসার সবকটা মন্দিরের থেকে আমার কাছে এই মন্দিরটাই বেশি ভালো লেগেছে। তো এখানে দেখো এই শিব ঠাকুর রাখা রয়েছে, বাট এগুলো ছোট ছোট কয়েকটা বয়ামের মধ্যে কিছু একটা রাখা ছিল, সেটা দিয়ে একটা মন্দির তৈরি ছিল। তো এখানে একটা কালী মায়ের মূর্তি ছিল, যেটা দেখে মনে হচ্ছে মা জীবন্ত সামনে বসে রয়েছে। এত সুন্দর, এত অপূর্ব একটা মুখ। তো আর এখানে অনেকগুলো গোপাল ছিল, আর এত সুন্দর, এত কিউট গোপাল, বলার মতো না। তো দেখো এই মন্দিরটার কথাই আমি বলছিলাম, শিবের। আর এই মন্দিরের উপর থেকে নিচের দিকে যাওয়ার রাস্তা ছিল, আর এখানে চারিদিকে দেয়ালের চারিদিকে নানা রকম ভগবানদের নানা রকম রূপ, বা যেটাই বলতে চাও, নানা রকম রূপ ছিল। তো এত সুন্দর সুন্দর একটা কারুকার্য, হাতের কাজ, মানে অবিশ্বাস্য একটা জিনিস। তো সমস্তটা চারি সাইডের দেওয়ালের মধ্যে এরকম ছিল, নানা রকম জিনিস তুলে ধরা হয়েছিল, যে যে ঘটনা ঘটেছিল সেখানে। দেখো এখানে কৃষ্ণ গাছের তলায় বাঁশি বাজাচ্ছে, আর সখীরা চারপাশে রয়েছে, নানা রকম দৃশ্য এখানে রয়েছে। তারপর মেন ছিল হচ্ছে মাঝখানের দিকটায় ছিল রাধা ও কৃষ্ণের রাসলীলা যখন মত্ত ছিলেন, ঠিক সেই সিনারিটাই সেখানে তুলে ধরা হয়েছিলেন। আর এখানে দেখো তুমি চারিপাশে এত সুন্দর সুন্দর দেয়ালের মধ্যে মূর্তি, আমি আর কোনো মন্দিরে এরকমভাবে দেখিনি, এত সুন্দর। আর মাঝখান দিকটা এত সুন্দর, আর বিশেষ করে বেশি আকর্ষণ করছিল এই মাঝখানে এই রাসলীলার ব্যাপারটা, যেটা তোমাদের আমি বললাম। তো তারপর আমরা নানা রকম মন্দিরের জন্য বেরিয়ে গেছিলাম। তো একটু দূরেই নানা রকম সাইট সিন ছিল, যেগুলো আমরা দেখতে গেছিলাম। তো টোটো করেই গেছিলাম অনেকটাই দূরে। তো সেখানেও মন্দিরগুলো এত সুন্দর, এত সুন্দর, বলার মতো না। তো এই এত সুন্দর একটা দৃশ্য দেখো, সূর্য আর একটা সবুজ ধান ক্ষেতের মধ্যে। তো তারপর আমরা এই মন্দিরটায় গেছিলাম, যেটা ছিল হাটুগাড়া জানকুণ্ড। তো এখানে নাকি সব এত সুন্দর, মন্দিরটা নাকি কোনোদিনও জলের উপরে দেখা যায়নি, মানে পুরোপুরি মন্দিরটা কোনোদিনও দেখা যায়নি, সবসময় জল থাকে। তো আগেরবার যখন আমি এসেছিলাম তাও একটুখানি চূড়া আমি দেখতে পেয়েছিলাম, বাট এখন তো পুরোপুরি জলের তলায়। দেখো মালা দেওয়া যে ত্রিশূলটা সেটাই। আর এই জল নাকি মাথায় দিলে বা স্নান করলে সে নাকি পাপ মুক্ত হয়, 7 জন্মের পাপ মুক্ত হয়ে যায় নাকি। তো তারপর আমরা পাশে আরেকটা মন্দিরেও গেছিলাম, আর এখানে একটা মন্দির ছিল, সেই মন্দিরে নাকি রাত্রেবেলা কেউ থাকতে পারে না, আর যদি কেউ ভুল করেও সেখানে থেকে যায় সে নাকি আর জীবন্ত কোনোদিনও ফেরে না। নাকি এখানে রাত্রেবেলা রাধা ও কৃষ্ণ আসে রাসলীলা করতে। আমি জানি না কতটা কি সত্যি বা মিথ্যা। তো ওখানে ক্যামেরা যেহেতু অ্যালাউ ছিল না, তাই আমি ক্যামেরা করিনি। আর একটা মন্দির, এই মন্দিরে এসেছিলাম, যেটা হচ্ছে এত সুন্দর একটা বড় মন্দির, আর এর সঙ্গে একটা আশ্রমও ছিল। তো রাধা ও কৃষ্ণের মূর্তি এত সুন্দর, আর নিতাই গৌড়ের ছিল। তো আমি যে মন্দিরটার কথা বলছিলাম যে রাত্রেবেলা কেউ থাকতে পারে না, সেটা হচ্ছে এই মন্দিরটা, যেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। এটা ছিল মাঠের পুরো মাঝখানে। তো তারপর এখানে এসলাম, এটা অনেকটা মায়াপুরের মতো দেখতে লাগলো। দেখো ভিতর দিকটা এতটাই সুন্দর, এতটা শান্তি অনুভূত হয় এইসব জায়গায় এসে, সেটার অন্য জায়গায় আসলে বোঝা যায় না। তো যদি এই ভিডিওতে তোমাদের কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর বাকি ভ্লগগুলো না দেখে থাকলে গিয়ে চেক আউট করতে পারো।